হাই, হ্যালো এভরিওয়ান। আরেকবার স্বাধীন হয়েছে দেশ এবং কনগ্রাচুলেশন স্টুডেন্ট মুভমেন্ট যারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন, এখন পর্যন্ত যারা এই আন্দোলনে ছিলেন এবং আন্দোলনকে সমর্থন দিয়েছেন, তারা সবাই আজকের বিজয়ী, তারা সবাই বিজয়ী। এটা কোন ধরনের বিজয়, এটা কত বড় বিজয় আপনারা হয়তো উপলব্ধি করতে পারছেন না। এটা বিশাল বিজয়। এটা ফেসিজমের বিরুদ্ধে বিজয় হয়েছে, এটা কমপ্লিট ডিক্টেটরশিপের বিরুদ্ধে বিজয় হয়েছে। এটা গত 15-20 বছর ধরে দেশকে যে এক কুঠিতে আবদ্ধ করে রাখা হয়েছিল, সেই আবদ্ধ অবস্থা থেকে মুক্ত হওয়ার একটা বিজয় হয়েছে। এটা এমন বিজয় হয়েছে যে বিজয়কে আসলে ব্যাখ্যা করার মতো কোনো স্পেশাল ভাষা এই মুহূর্তে আমার কাছে জানা নেই। এটা বিশাল বিজয়। এই বিজয় সত্যিকার অর্থে অনেক বড় বিজয়। শুরুর দিকে গত 14 তারিখ আমি ফেসবুক পোস্ট এবং কমিউনিটি পোস্টে লিখেছিলাম যে ছাত্রদের বিরুদ্ধে যারা স্বৈরাচার কিংবা ডিরেক্টলি কথা বলে যাচ্ছে যে তারা রাজাকার, তারা কি ছাত্রদের ইতিহাস জেনে কথা বলছে? ভয়াবহ ভুল হচ্ছে। আজকের দিনে ঠিক সেটাই প্রমাণ হয়ে গেছে। ছাত্ররা পরাজয় তো বহু দূরের ব্যাপার। ছাত্ররা যে অবজেক্টিভ নিয়ে প্রথম আন্দোলনে নেমেছে সেটা তো গত 21 তারিখ তারা রায়ের মাধ্যমে হাসিল হয়ে গেছে, কিন্তু যেই গণহত্যা চালিয়েছে সেটার বিরুদ্ধে ছাত্ররা যে দাঁড়িয়েছে এটারও সমাপ্তি অলরেডি হয়ে গেছে। ছাত্ররা বিজয় অর্জন করেছে। এত বড় বিজয় বাংলাদেশের ইতিহাসে কখনো বাংলাদেশের ইতিহাসে আমরা এভাবে দেখেছি বলে মনে হয়নি। এত মানুষ একসাথে রাস্তায় নেমে এসেছে, এটা আমরা কখনো দেখিনি। আনবিলিভেবল। এবং ঢাকা সিটি থেকে শুরু করে আজকের সারা বাংলাদেশ সত্যিকার অর্থে এক অন্যরকম বিজয়ের উদযাপন করে যাচ্ছে। এটা আমার কাছে যে কি পরিমাণ ভালো লেগে যাচ্ছে, আমি আসলে কিভাবে এটা এক্সপ্লেন করব বুঝে উঠতে পারছি না। প্রথমত বলি, যে বিজয় আমরা আজকে উদযাপন করে যাচ্ছি, বিজয়ের পেছনে অন্তত অফিসিয়ালি আনঅফিসিয়ালি মিলিয়ে প্রায় 1700-র বেশি মানুষের মৃত্যুর এবং রক্ত এখানে ঝরে আছে। সো তাদের জন্য বিগ স্যালুট। যারা জীবন দিয়েছেন, যারা পিছ পাহননি, যারা লড়াই করতে ভয় পাননি, এটা তাদের জন্য বিশাল একটা অর্জন এবং তাদের কারণে আজকের এই অবস্থায় পৌঁছতে পেরেছে পুরো ছাত্র সমাজ। এর পাশাপাশি যে 24-25 হাজার কিংবা 30 হাজারের কাছাকাছি ছাত্র আহত হয়েছে এবং গতকাল রাত পর্যন্ত যে 102 জন ছাত্র মৃত্যুবরণ করেছে কিংবা হত্যার শিকার হয়েছে, তাদের জন্য গভীর সমবেদনা এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। পাশাপাশি আগামী যতদিন বাংলাদেশের ইতিহাস থাকবে, এই মানুষগুলোকে আমরা কোনো দিন ভুলে যেতে পারবো না। যে ফেসিস্ট বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় ফেসিজমের জন্ম দিয়েছে, সে এই মুহূর্তে বাংলাদেশ থেকে পাড়ি দিয়েছে, এটা মোটামুটিভাবে নিশ্চিত হয়ে গেছে। কিভাবে বোঝাবো, কিভাবে বলবো, আসলে আমি ভাষা খুঁজে পাচ্ছি না। তবে খুব বেশি খুশি হওয়ার মতো এখনও কোনো কিছু আমার কাছে নেই। সবচেয়ে বড় অবজেক্টিভটা আমরা হয়তো হাসিল হয়ে গেছে, কিন্তু ছাত্রদের উপর গুলি চালানোর অর্ডারগুলো যারা দিয়েছিলেন, এসপি, ডিসি থেকে শুরু করে পুলিশ প্রধান, আইজিপি কিংবা বিজিবি প্রধান, বিজিবির কমান্ডার যারা রয়েছেন এবং সেনাবাহিনী প্রধান এবং সেনাবাহিনীর কমান্ডার যারা রয়েছেন, তাদের পতনও এখন জরুরি। এই মানুষগুলো হচ্ছে সরকারের প্রধানের বাইরে কীট পতঙ্গ। এরা সত্যিকার অর্থে সারা দেশটাকে একটা কি বলবো, একটা মুঠির মধ্যে আবদ্ধ করে রেখেছে। মানুষগুলোকে ফিশে মেরে যাচ্ছে এবং খেয়ে যাচ্ছে। এদের কারণে আজকের দিনের এত দুর্নীতি, এটা কোনোভাবেই বন্ধ করা সম্ভব হচ্ছে না। আজকে পুলিশ প্রশাসনের দিকে তাকান, পুরো প্রশাসন 77% বেশি হচ্ছে দুর্নীতিতে আবদ্ধ। একটা অবজেক্টিভ হয়তো আমাদের হাসিল হয়ে গেছে, কিন্তু আরও অসংখ্য অবজেক্টিভ এখনও রয়ে গেছে। দুর্নীতি যদি বন্ধ করা না যায়, একটা ফেসিস্ট চলে গেছে, আরেকটা ফেসিস্ট এসে এখানে বাসা বেঁধে যাবে। একটা ডিক্টেটর চলে গেছে, আরেকটা ডিক্টেটর এসে এখানে বাসা বেঁধে যাবে। সো আমাদের একটা অবজেক্টিভ সত্যিকার অর্থে হাসিল হয়েছে, কিন্তু অসংখ্য অবজেক্টিভ এখনো বাকি আছে। এরপরে আমাদের সবচেয়ে বড় অবজেক্টিভ যেটা হওয়া জরুরি, সেটা হচ্ছে যে ছাত্ররা হত্যার শিকার হয়েছে তাদের বিচার। বিচার তাদেরই হবে যারা হচ্ছে গুলির অর্ডার দিয়েছিল, যারা গুলি করেছে। পুলিশ প্রশাসন থেকে শুরু করে এসপি, ডিসি কিংবা আইজিপি অথবা সেনাবাহিনী প্রধান, সেনাপ্রধান কিংবা বিজিবি প্রধান অথবা আনসার প্রধান, এ ধরনের যতগুলো মানুষ রয়েছে তাদের বিচার মাস্ট হতে হবে। এবং তারা সবচেয়ে বড় কালপ্রিট রাষ্ট্রপ্রধানের পরে, সরকার প্রধানের পরে। সরকার প্রধান যে অর্ডারগুলো দিয়েছিলেন তারা অক্ষরে অক্ষরে পালন করে গেছেন। তারা কখনো ভাবেনি যে আমরা দেশের মানুষের উপর গুলি চালাচ্ছি, আমরা দেশের মেধার উপর গুলি চালাচ্ছি। কত হাজারো স্টুডেন্ট এভাবে ধ্বংস হয়ে গেছে। আমার নিজের চোখের সামনে আমি কতগুলো মানুষকে দেখেছি গুলি খেয়ে রাস্তায় পড়ে থাকতে, মরতে দেখেছি। এবং কতগুলো থ্রেট আমি পর্যন্ত পেয়েছি, সেগুলো না হয় নাই বললাম, বাদ দিই আমার কথা। এবং ইন্ডিভিজুয়াল কন্টেন্ট ক্রিয়েটররা যেভাবে আক্রমণের শিকার হয়েছে, সেটাকে কি আপনি কোনোদিন গণতান্ত্রিক রাষ্ট্রের কোনো কাঠামোতে ফেলতে পারেন? আমার মনে হয় না, আমি পারি না। আমার কাছে এটা
কোনোভাবেই এভাবে গ্রহণযোগ্য হয় না। এভাবে একের পর এক কত ছাত্র নিজের ভবিষ্যৎ অলরেডি বিলীন হয়ে গেছে এবং কত ছাত্র এখন পর্যন্ত নিজের বাড়িঘরে পর্যন্ত যেতে পারছে না। হাজারো স্টুডেন্ট এখনও বন্দী রয়েছে কারাগারে। তাদেরকে আমাদের এই মুহূর্তে সবচেয়ে বেশি সাপোর্ট দিতে হবে। অবজেক্টিভ একটা হাসিল হয়েছে, আরও অসংখ্য অবজেক্টিভ এখনও বাকি আছে। আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যত নেতা রয়েছে তাদেরকে অ্যাড্রেস করে বলতে চাই, আপনারা এই মুহূর্তে হানিমুন ট্রিপের কথা বাদ দিয়ে দেন, কিংবা সব কিছু আদায় হয়ে গেছে এই ধরনের থিওরি থেকে বেরিয়ে আসেন। সবচেয়ে বড় অবজেক্টিভগুলো এখনও পালন করা বাকি আছে। যে ইনজাস্টিস ছাত্রদের সাথে হয়ে গেছে, যেভাবে ছাত্রদেরকে হত্যা করা হয়েছে, সেটার বিচার যদি না করা যায় কিংবা সেই বিচার যদি আদায় করা না যায়, তবে এখানে ব্যর্থতা আরও অনেক বড় আকারে হতে যাচ্ছে। সো অন্তর্বর্তীকালীন যে সরকারই আসুক, তাদেরকে যেন এই জিনিসটাকে সবচেয়ে বেশি অ্যাড্রেস করতে হয় যে বিচারটা সবার আগে হতে হবে। একটা গণতান্ত্রিক রাষ্ট্রে সবচেয়ে বড় দুটো জিনিস প্রয়োজন, সেটা হচ্ছে আইনের শাসন, মানে জাস্টিস এখানে থাকতে হবে, যে কোনো ধরনের অপরাধের জাস্টিস এখানে প্রয়োজন। দ্বিতীয়ত যেটা আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন, সেটা হচ্ছে দুর্নীতিমুক্ত একটা সমাজ। দুর্নীতি এমন একটা জিনিস যেটা জাস্টিসকে পর্যন্ত করাপ্ট করে দিচ্ছে। সো দুর্নীতি এবং আইনের শাসন, এই দুইটা আমরা দুর্নীতি মুক্ত করা এবং আইনের শাসন প্রতিষ্ঠা করা, এই দুটো যদি করা না যায়, সোকোল্ড গণতন্ত্র কোনো দিন এখানে স্টাবলিশড হবে না। সো আমি বলতে চাই, আমার ক্লিয়ার অ্যাড্রেস যে দুর্নীতি এবং জাস্টিস এটাকে ফিরিয়ে আনার জন্য যত ধরনের কর্মসূচি রয়েছে আগামী দিনগুলোতে, সেটাকে অবশ্যই দেওয়া জরুরি। ছাত্র আন্দোলন বাংলাদেশের একটা বিশাল অ্যাসেট। আপনি পৃথিবীর ইতিহাস ঘেঁটে দেখেন, পৃথিবীর কোনো ইতিহাসে আপনি খুঁজে পাবেন না ছাত্ররা এভাবে একটা দেশ স্বাধীন করেছে, একটা ভাষাকে রক্ষা করেছে, একটা দেশে স্বৈরাচারের উদ্ভাবন হয়েছে, সেই স্বৈরাচারকে পতন করে দিয়েছে, একটা ডিকটেটরকে উইদিন 3 উইকসের মধ্যে পতন ঘটিয়ে দিয়েছে। এটা বাংলাদেশেই হয়েছে, এটা বাংলাদেশ ছাড়া আর কোথাও হয়নি। দক্ষিণ এশিয়ার কোনো দেশে এই ধরনের কোনো চিহ্ন নেই। এবং বাংলাদেশের রক্তে, বাংলাদেশের মানুষের রক্তে যে একটা বিপ্লবী ভাব রয়েছে, এটা এবার সবচেয়ে ভালোভাবে ফুটে উঠেছে আমার মনে হয়। এটা অতীতেও ফুটে উঠেছিল। আমাদের রক্তে যে একটা এক্সট্রা স্রোত রয়েছে, এক্সট্রা অহমিকা রয়েছে, কিংবা এক্সট্রা ভাব রয়েছে, এটা যে কোনো ধরনের অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারে অথবা যে কোনো ধরনের অন্যায়কে রুখে দেওয়ার মতো ক্ষমতা রাখে, সেটা আজকের ছাত্র আন্দোলনের এই সফলতা প্রমাণ করে দিয়েছে। পাশাপাশি আমরা কিছু করাপশন অলরেডি আন্দোলনেই দেখতে পেয়েছি। ফর এক্সাম্পল, আজকের গণভবনে যখন ছাত্ররা ঢুকে পড়েছে কিংবা গণভবনের ভেতরে ঢোকার সুযোগ পেয়েছে, গণভবন ছাত্রদের দখলে চলে গেছে, তখন আপনি খুঁজে পাবেন সেখানে বেশ কিছু মানুষ গণভবন থেকে শাড়ি, হাঁস কিংবা সেখানের ফ্যান, টিভি অথবা এই ধরনের জিনিসপত্র চুরি করে নিয়ে গেছেন। ছাত্ররা তো সেটার জন্য সেখানে যায়নি। ছাত্রদের উদ্দেশ্য ছিল গণভবন থেকে স্বৈরাচারকে বিতাড়িত করা। গণভবনের মালামাল তাদের টার্গেট ছিল না। গণভবনের কোনো অ্যাসেট নিজের মতো করে নিয়ে যাওয়ার টার্গেট তো সেখানে ছিল না। গণভবনের একটা টিস্যু পেপারও যদি থাকে, সেটা আপনার আমার টাকায় কেনা হয়েছে। সো আমাদের টাকায় কেনা এই সম্পদগুলো কেন আমরা এভাবে বিলীন করে দেবো, কেন নষ্ট করে দেবো? যারা সেখান থেকে এসব জিনিস নিয়েছে, তারা কোনোদিনও ছাত্র আন্দোলনের কোনো অংশে ছিল বলে আমি মনে করি না। তারা চোর। চোর কখনো ছাত্র আন্দোলনের অংশ হতে পারে না। এরপরও যদি বলি, আবেগের বশও যদি কেউ করে থাকেন এমনটা, তবে তাকে বলবো এটা ফেরত দিয়ে দেন, এটা আপনার নেওয়ার মতো জিনিস নয়। এনিওয়েজ, আমরা অনেক নেস্টি পলিটিক্স গত এক সপ্তাহে দেখেছি। হাসপাতালে আগুন দেওয়া দেখেছি, মাইনরিটি মানুষের উপর অত্যাচারের কথা দেখেছি। আমরা দেখেছি যে ফেসবুক থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন ধরনের পোস্টের মাধ্যমে মাইনরিটিকে অ্যাসেট হিসেবে নিয়ে তাদেরকে টার্গেট করে আক্রমণকে প্রতিহত করার চেষ্টা করা হয়েছে বিভিন্নভাবে। আমরা খুব ক্লিয়ারলি দেখেছি ছাত্রলীগ, যুবলীগ কিংবা আওয়ামী লীগের লিডাররা কীভাবে অস্ত্র উঁচিয়ে ছাত্রদের উপর গুলি চালিয়েছে। ঢাকা সিটির এমন কোনো পয়েন্ট নেই যেখানে সিসি ক্যামেরা নেই। এদেরকে আইডেন্টিফাই করা এখন সবচেয়ে বড় কাজ হয়ে যাবে এবং এদেরকে ধরে তাদের বিচারটা করা সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ হয়ে যাবে। কারণ এরাই ছাত্রদের সাথে সবচেয়ে বড় ইনজাস্টিসটা করেছিল এবং ছাত্রদের উপর গুলিবর্ষণ তারাই সবার আগে শুরু করেছে। পুলিশ থেকে শুরু করে বিজিবি কিংবা র্যাব বিজিবি কিংবা সেনাবাহিনী প্রধান পর্যন্ত সবাইকে, যদি সবাই এই অন্যায়ের সামিল হয়ে থাকে, তবে সবাইকে ওই বিচারের আওতায় আনা এই মুহূর্তে সবচেয়ে জরুরি কাজ হয়ে গেছে। আমার মতো এমন অসংখ্য ইন্ডিভিজুয়াল কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন যারা সত্যিকার অর্থে এখনও ঢাকা সিটিতে পৌঁছানোর স্বপ্ন দেখতে পারেননি। তো যতটা দ্রুত সম্ভব সময়ে আমি ঢাকায় ফিরে যাব। আমার
যে কন্টেন্টগুলো নিয়ে আমি কথা বলছিলাম যে ইন্টার ডকুমেন্টারি তৈরি করব, সেটার অনেকটা এগিয়ে গিয়েছিলাম আমি। কিন্তু আমি ভেবেছিলাম পতনটা হয়ে যাবে, আজকের লং মার্চে যে হয়ে যাবে সেটা আসলে ওভাবে কল্পনা করা কঠিন ছিল। কিন্তু সকালে আমার কেন জানি মনে হয়েছিল যদি আজকে নতুন স্বাধীনতা আমরা পেয়ে যাই, তবে আমি খুব মানে দ্রুত সময়ে ঢাকায় ফিরে যাব। গড নোজ আমার কথা কেন জানি মানে আমার ভাবনাটা কেন জানি আজকে বাস্তবে প্রতিফলিত হয়ে গেছে। কিছুক্ষণ আমি আমার কমেন্ট সেকশন চেক করে যাচ্ছিলাম, সেখানে কিছু মানুষ আমাকে লিখে যাচ্ছিলেন যে ভাই আপনি যেভাবে বলেছেন ছাত্ররা পরাজিত হতে পারে না, সেটাই হয়েছে। এক্স্যাক্টলি, এটা ইতিহাস থেকে যদি দেখি আমাদের ছাত্ররা কোনোদিন পরাজিত হয়নি, আজকের দিনেও পরাজিত হওয়ার কোনো কারণ নেই, এবং এবং আগামীর দিনগুলোতে পরাজিত হবে না। ছাত্রদের কাছ থেকে যে জিনিস এবার জাতি পেয়েছে সেটা হয়তো আগামীর দিনগুলোতে একটা অনুপ্রেরণার অংশ হিসেবে দাঁড়িয়ে থাকবে। এবং এইভাবে আপনারা ছাত্রদেরকে যেভাবে আপনারা সমর্থন দিয়েছেন, ছাত্রদের পক্ষে কাজ করেছেন, আমি জানি হাজারো লাখো পরিবার রয়েছে এই দুঃসময়ে বিভিন্ন ধরনের বিপদের সম্মুখীন হয়েছেন, কিন্তু তারা ছাত্রদের পক্ষে কথা বলেছেন, ছাত্রদের সঙ্গ দিয়েছেন, ছাত্রদেরকে আশ্রয় দিয়েছেন, খাবার পানি থেকে শুরু করে অন্যান্য জিনিস দিয়ে সহযোগিতা করেছেন। সবার কাছে করজোর করে মাথা নত করতে চাই, আপনারাই সত্যিকার অর্থের বাংলাদেশ। যারা এদেশ থেকে পালিয়েছে, যারা এদেশ থেকে চলে গেছে কিংবা এই দেশকে অশান্ত করার চেষ্টা করেছে, তারা কখনো বাংলাদেশ ছিল না এবং না এখনো আছে। শেষ দিকে এসে বলতে চাই যে মেজর অবজেক্টিভ ছিল সেটা তো হাসিল হয়ে গেছে। রেমিটেন্স এখন আর অফ করবেন না, রেমিটেন্স এখন লিগ্যাল চ্যানেলেই পাঠান। কারণ আপনারা অলরেডি জানেন যে রিজার্ভ কতটা নাজুক অবস্থায় রয়েছে। এখন রিজার্ভটাকে আস্তে আস্তে ভারী যদি না করে তোলা যায়, তবে দেশের ভিতরে আরেকটা অরাজকতা তৈরি হবে। এখানে দ্রব্যমূল্য থেকে শুরু করে সব কিছুর দাম বাড়তে শুরু করবে, ইনফ্লেশন আকাশচুম্বী হয়ে যাবে, এবং আপনার আমার মা বাবা ভাই বোন যারা আছে সবাই বিপদের সম্মুখীন হবে। অ্যাজ ওয়েল অ্যাজ আমি নিজেও একজন রেমিটেন্স যোদ্ধা। আমার যত ইনকাম আছে সবই রেমিটেন্স হিসেবে দেশে আসে, দেশে আমার 2 টাকার ইনকামও নেই। সো এভাবে যদি চিন্তা করেন, রেমিটেন্সকে এখন আপনারা মুক্ত করে দিন এবং রেমিটেন্সটাকে লিগ্যাল চ্যানেলে পাঠান। লিগ্যাল চ্যানেলে পাঠানোর পাশাপাশি আপনাদেরও যেন এই দাবিটাই থাকে যে দেশে দুর্নীতি যেন বন্ধ হয় এবং যে কোনো ধরনের কাজে সবাই যেন গণতান্ত্রিক প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন বিজয়ের জন্য সবাইকে অভিনন্দন, শুভকামনা, এবং আগামীর বাংলাদেশ সোনার বাংলাদেশ হয়ে উঠুক, রক্তক্ষয়ী বাংলাদেশ না হয়ে বরং সবুজ শ্যামল সুন্দর বাংলাদেশ হয়ে উঠুক, গড়ে উঠুক, এবং আমরা সেই শুভকামনায় চাই। অসংখ্য কন্টেন্ট আমার রয়েছে, অসংখ্য কন্টেন্ট আসবে, দোয়া করেন। খুব দ্রুতই দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।